আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে চাণক্য বহু বছরের পরিকল্পনার শেষ ধাপে পৌঁছে পাটলিপুত্র অভিযানের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। এবার শুরু হবে সেই যুদ্ধ যার ফল বদলে দেবে ইতিহাস। চলুন শুরু করি। ভোরের প্রথম আলো ফুটতেই পাটলিপুত্রের চারদিকে অস্বাভাবিক নড়াচড়া দেখা গেল। প্রহরীরা দূর থেকে ধুলোর বিশাল মেঘ দেখতে পেল। কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছে গেল রাজপ্রাসাদে। মহারাজ, রাজধানীর চারপাশে অচেনা বাহিনী অবস্থান নিয়েছে। ধননন্দ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। অসম্ভব! এত বড় বাহিনী এলো কোথা থেকে? রাজপ্রাসাদে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এদিকে চন্দ্রগুপ্ত তাঁর সেনাবাহিনীকে 4টি ভাগে ভাগ করলেন। প্রতিটি বাহিনীর আলাদা দায়িত্ব। কেউ শহরের প্রবেশপথ পাহারা দিচ্ছে, কেউ খাদ্য সরবরাহের পথ বন্ধ করছে, কেউ নদীপথে নজর রাখছে, আর কেউ শহরের বাইরে থাকা সামরিক ঘাঁটিগুলোকে বিচ্ছিন্ন করছে। চাণক্য স্পষ্ট নির্দেশ দিলেন, মনে রেখো, নিরীহ মানুষের কোনো ক্ষতি করা যাবে না। আমাদের লক্ষ্য রাজ্যের অন্যায় শাসন, সাধারণ মানুষ নয়। সৈন্যরা একসঙ্গে উত্তর দিল, গুরুদেব, আপনার আদেশ আমরা পালন করব। অবরোধের কয়েকদিনের মধ্যেই রাজধানীতে খাদ্যের সংকট দেখা দিল। বাজারে চাল, ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেল। প্রাসাদের ভেতরেও উদ্বেগ বাড়তে লাগল। ধননন্দ তাঁর সেনাপতিদের ডেকে বললেন, তোমরা এতদিন কি করছিলে? শত্রু রাজধানী পর্যন্ত চলে এসেছে। একজন সেনাপতি মাথা নিচু করে বললেন, মহারাজ, তারা খুব পরিকল্পিতভাবে এগিয়েছে। আমরা তাদের প্রতিটি পদক্ষেপ বুঝে ওঠার আগেই তারা চারদিক থেকে আমাদের বিচ্ছিন্ন করে ফেলেছে। ধননন্দ ক্রোধে মুঠি শক্ত করলেন। কিন্তু রাগ দিয়ে যুদ্ধ জেতা যায় না। অন্যদিকে চন্দ্রগুপ্ত প্রতিদিন সৈন্যদের মধ্যে ঘুরে বেড়াতেন। তিনি আহতদের খোঁজ নিতেন, সবাইকে সাহস দিতেন। একজন তরুণ সৈনিক জিজ্ঞেস করল, মহারাজ, আমরা কি জয়ী হব? চন্দ্রগুপ্ত হাসলেন। যদি আমরা শৃঙ্খলা, ধৈর্য আর ন্যায়ের পথ না ছাড়ি, তাহলে বিজয় আমাদের হবেই। দূরে দাঁড়িয়ে চাণক্য সবকিছু দেখছিলেন। তিনি জানতেন অবরোধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটি সময়েরও লড়াই। যে বেশি ধৈর্য ধরে রাখতে পারবে, শেষ পর্যন্ত জয় তারই হবে। রাত নামল। পাটলিপুত্রের প্রাচীরের ওপরে মশাল জ্বলছে। শহরের বাইরে চন্দ্রগুপ্তের শিবিরেও প্রস্তুতি চলছে। দুই পক্ষই বুঝতে পারছে চূড়ান্ত সংঘর্ষ আর খুব দূরে নয়। চাণক্য আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, বহু বছরের অপেক্ষার শেষ অধ্যায় শুরু হয়েছে। কিন্তু ধননন্দ কি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন, নাকি তাঁর নিজের সাম্রাজ্যই তাঁর বিরুদ্ধে দাঁড়াবে? অবরোধের কয়েক সপ্তাহ কেটে গেছে। রাজধানীর বাজারে খাদ্যের অভাব। সাধারণ মানুষ উদ্বিগ্ন। সৈন্যদের মধ্যেও ক্লান্তি বাড়ছে। অনেকদিন ধরে যুদ্ধের প্রস্তুতি চললেও কোনো স্পষ্ট সমাধান দেখা যাচ্ছে না। রাজপ্রাসাদের ভেতরে একের পর এক গোপন বৈঠক শুরু হল। একজন প্রবীণ মন্ত্রী ধীরে বললেন, মহারাজ, আমাদের নতুনভাবে পরিস্থিতি ভাবতে হবে। ধননন্দ রাগে উঠে দাঁড়ালেন। তোমরা কি আত্মসমর্পণের কথা বলছ? সবাই নীরব। কেউ সাহস করে উত্তর দিল না। এদিকে চাণক্যের গুপ্তচররা প্রাসাদের ভেতরের প্রতিটি খবর বাইরে পাঠাচ্ছিল। চাণক্য বুঝলেন, শত্রুর সবচেয়ে বড় দুর্বলতা এখন তাদের নিজের ভয়। তিনি চন্দ্রগুপ্তকে বললেন, যুদ্ধের শেষ মুহূর্তে তরবারির চেয়ে মানুষের মন বেশি গুরুত্বপূর্ণ। চন্দ্রগুপ্ত মাথা নেড়ে বললেন, তাহলে আমাদের এমন আচরণ করতে হবে যাতে সাধারণ মানুষ আমাদের শত্রু নয়, মুক্তিদাতা হিসেবে দেখে। চাণক্য সম্মতি দিলেন। তিনি আদেশ দিলেন, যে গ্রাম থেকে খাদ্য আসবে তার ন্যায্য মূল্য দাও। কোনো নিরীহ মানুষের ক্ষতি করো না। এই খবর ধীরে ধীরে রাজধানীর মানুষের কাছেও পৌঁছাল। তারা বুঝতে শুরু করল, চন্দ্রগুপ্তের বাহিনী লুটপাট করতে আসেনি, তারা অন্যায়ের অবসান চাইছে। অন্যদিকে ধননন্দের কয়েকজন কর্মকর্তা গোপনে রাজা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করতে শুরু করলেন। একজন সেনাপতি বললেন, মহারাজ যদি আমাদের কথা না শোনেন, তাহলে সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়বে। রাজপ্রাসাদে অবিশ্বাস বাড়তে লাগল। ধননন্দ ক্রমেই একা হয়ে পড়লেন।
রাতের অন্ধকারে চাণক্য একটি উঁচু টিলায় দাঁড়িয়ে দূরের পাটলিপুত্রের দিকে তাকিয়েছিলেন। চন্দ্রগুপ্ত পাশে এসে বললেন, গুরুদেব, আপনি কি মনে করেন সময় এসে গেছে? চাণক্য কিছুক্ষণ নীরব থেকে বললেন, আরও একটু অপেক্ষা। যখন শত্রু নিজের ভুলে দুর্বল হয়ে পড়ে, তখন আঘাত সবচেয়ে কার্যকর হয়। চন্দ্রগুপ্ত মৃদু হেসে বললেন, আপনার ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ভোরের আলো ফুটতে শুরু করল। রাজধানীর ভেতরে অস্থিরতা। বাইরে প্রস্তুত সেনাবাহিনী। মনে হচ্ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আর কয়েক কদম দূরে। অন্যদিকে চাণক্য ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। অবশেষে সেই দিন এসে গেল। ভোরের প্রথম সূর্যের আলো চন্দ্রগুপ্ত তাঁর সৈন্যদের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, আজ আমরা শুধু একটি সিংহাসনের জন্য যুদ্ধ করছি না। আমরা এমন একটি ভবিষ্যতের জন্য লড়ছি, যেখানে অন্যায়ের স্থান থাকবে না। সৈন্যরা একসঙ্গে গর্জে উঠল, জয় হোক ন্যায়ের। তারপর শুরু হল চূড়ান্ত অভিযান। পাটলিপুত্রের প্রধান ফটকে তীব্র সংঘর্ষ শুরু হল। ঢালের সঙ্গে তরবারির সংঘর্ষে চারদিক কেঁপে উঠল। তীরের পর তীর ছুটে চলল আকাশ চিরে। চন্দ্রগুপ্ত নিজেই সামনের সারিতে থেকে সৈন্যদের নেতৃত্ব দিলেন। অন্যদিকে রাজপ্রাসাদের ভেতরে ধননন্দ ক্রমশ বিচলিত হয়ে পড়ছিলেন। তিনি তাঁর সেনাপতিদের বললেন, শেষ পর্যন্ত লড়াই করো। কিন্তু অনেক সৈন্যের মনোবল তখন ভেঙে পড়েছে। কেউ আত্মসমর্পণ করল, কেউ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেল। চাণক্য দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তিনি জানতেন, বহু বছর আগে রাজসভায় করা তাঁর প্রতিজ্ঞা পূরণের মুহূর্ত এসে গেছে। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রগুপ্তের বাহিনী রাজপ্রাসাদের মূল প্রবেশদ্বার ভেঙে ভেতরে প্রবেশ করল। রাজপ্রাসাদের সিংহাসন কক্ষে মুখোমুখি হলেন চন্দ্রগুপ্ত ও ধননন্দ। ধননন্দ বললেন, তুমি কি ভাবছ, আমাকে হারিয়ে তুমি চিরকাল রাজত্ব করবে? চন্দ্রগুপ্ত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি রাজত্ব করতে আসিনি। আমি ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছি। এরপর ধননন্দের শাসনের অবসান ঘটল। চাণক্য ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে এলেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর নিজের বহু বছরের খোলা শিখাটি আবার বেঁধে নিলেন। সবার চোখে জল। কারণ সবাই জানত, এটি শুধু একজন মানুষের প্রতিজ্ঞা পূরণ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য, জ্ঞান ও কৌশলের বিজয়। কিছুদিন পর চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজমুকুট পরানো হল। রাজ্যের মানুষ নতুন আশায় বুক বাঁধল। চাণক্য তাঁর শিষ্যকে বললেন, মনে রেখো, সিংহাসনে বসা সহজ, কিন্তু ন্যায়ের সঙ্গে শাসন করা সবচেয়ে কঠিন কাজ। চন্দ্রগুপ্ত মাথা নত করে বললেন, গুরুদেব, আমি আপনার শিক্ষা কখনো ভুলব না। এইভাবেই শুরু হল মৌর্য সাম্রাজ্যের নতুন অধ্যায়। একটি কাঁটার শিক্ষা থেকে শুরু হওয়া যাত্রা শেষ হল একটি নতুন সাম্রাজ্যের জন্ম দিয়ে। কিন্তু চাণক্যের শিক্ষা এখানেই শেষ নয়। রাজ্যাভিষেকের কয়েকদিন পরের কথা। রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে চন্দ্রগুপ্ত নতুন রাজধানীর দিকে তাকিয়েছিলেন। চারদিকে উৎসবের আবহ। মানুষ আনন্দ করছে। কিন্তু চাণক্যের মুখে কোনো উচ্ছ্বাস ছিল না। তিনি ধীরে ধীরে চন্দ্রগুপ্তের কাছে এসে বললেন, আজ থেকে তোমার সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হল। চন্দ্রগুপ্ত অবাক হয়ে বললেন, গুরুদেব, যুদ্ধ তো শেষ। এখন আবার কিসের পরীক্ষা? চাণক্য মৃদু হেসে বললেন, যুদ্ধ জয় করা সহজ, নিজের অহংকারকে জয় করা সবচেয়ে কঠিন। এই কথাটি চন্দ্রগুপ্তের মনে গভীর দাগ কাটল। পরদিন সকালেই চাণক্য তাঁকে সাধারণ মানুষের ছদ্মবেশে নগর পরিদর্শনে নিয়ে গেলেন। তারা বাজারে গেলেন, কৃষকদের সঙ্গে কথা বললেন, ব্যবসায়ীদের অভিযোগ শুনলেন। এক বৃদ্ধা বললেন, আগের শাসনে আমাদের কথা কেউ শুনত না। চন্দ্রগুপ্ত নীরবে সব শুনলেন। ফিরে এসে তিনি রাজসভায় ঘোষণা করলেন, আজ থেকে প্রতি সপ্তাহে প্রজাদের অভিযোগ সরাসরি শোনা হবে। চাণক্য সন্তুষ্ট হলেন। তিনি বললেন, যে রাজা প্রজার কথা শোনে, তার রাজ্য দীর্ঘদিন টিকে থাকে। এরপর শুরু হল নতুন আইন প্রণয়নের কাজ। চাণক্য বললেন, আইন এমন হতে হবে, যাতে ধনী গরিব সবাই সমান বিচার পায়। তিনি রাজকোষের হিসাব নিয়মিত পরীক্ষা করার নির্দেশ দিলেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হল।
অন্যায় কর কমানো হল। কৃষকদের জন্য সেচ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা করা হল। চন্দ্রগুপ্ত প্রতিদিন রাজ্যের বিভিন্ন বিষয় নিজে পর্যালোচনা করতেন। একদিন তিনি চাণক্যকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, একজন মহান রাজার সবচেয়ে বড় গুণ কি? চাণক্য উত্তর দিলেন যে রাজা নিজের সুখের আগে প্রজার কল্যাণের কথা ভাবেন, তিনিই প্রকৃত সম্রাট। দিন যেতে লাগল। রাজ্যে শৃঙ্খলা ফিরে এল। বাণিজ্য বাড়ল। মানুষের জীবনে শান্তি ফিরতে শুরু করল। চন্দ্রগুপ্ত বুঝতে পারলেন, সিংহাসন শক্তির প্রতীক নয়, এটি দায়িত্বের প্রতীক। চাণক্য একদিন রাজপ্রাসাদের বাগানে দাঁড়িয়ে বললেন, মনে রেখো, রাজ্যের সবচেয়ে বড় সম্পদ সোনা নয়, মানুষের বিশ্বাস। চন্দ্রগুপ্ত শ্রদ্ধাভরে মাথা নত করলেন। তিনি জানতেন, তাঁর জীবনের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে তাঁর গুরুর অমূল্য শিক্ষা। কিন্তু সামনে এখনও নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। একটি বিশাল সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে শুধু ন্যায়বিচারই যথেষ্ট নয়। প্রয়োজন শক্তিশালী প্রশাসন, দক্ষ কর্মকর্তা এবং দূরদর্শী পরিকল্পনা। একদিন রাজসভায় চাণক্য একটি বড় মানচিত্র সামনে রেখে বললেন, একটি সাম্রাজ্য তলোয়ার দিয়ে জয় করা যায়, কিন্তু প্রশাসন দিয়ে টিকিয়ে রাখা যায়। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কর্মকর্তা, মন্ত্রী এবং সেনাপতিরা উপস্থিত ছিলেন। চাণক্য সবাইকে একটি প্রশ্ন করলেন, যদি কোনো কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি কার হয়? অনেকে উত্তর দিলেন, রাজকোষের। কেউ বললেন, রাজার সম্মানের। চাণক্য মাথা নেড়ে বললেন, না, সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষের। সভায় নীরবতা নেমে এল। এরপর তিনি নতুন নিয়ম ঘোষণা করলেন। প্রতিটি কর্মকর্তার কাজ নিয়মিত পর্যালোচনা করা হবে। যেখানে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে, সেখানে কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু শুধু শাস্তি নয়, যারা সততার সঙ্গে কাজ করবে, তাদের পুরস্কৃত করা হবে। চন্দ্রগুপ্ত বললেন, গুরুদেব, মানুষকে কি শুধু ভয় দেখিয়ে সৎ রাখা যায়? চাণক্য উত্তর দিলেন, না। ন্যায়বিচার ও সম্মান, এই দুটিই মানুষকে সৎ থাকতে সাহায্য করে। এরপর রাজ্যকে বিভিন্ন প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হল। প্রতিটি অঞ্চলের জন্য দক্ষ কর্মকর্তা নিয়োগ করা হল। কৃষি, বাণিজ্য, বিচার, নিরাপত্তা এবং রাজস্ব, প্রতিটি বিভাগের আলাদা দায়িত্ব নির্ধারণ করা হল। চাণক্য বললেন, যে কাজের দায়িত্ব স্পষ্ট থাকে, সেই কাজের জবাবদিহিও নিশ্চিত হয়। একদিন এক কৃষক রাজসভায় এসে অভিযোগ করলেন, আমাদের অঞ্চলের এক কর্মকর্তা অতিরিক্ত কর আদায় করছে। চন্দ্রগুপ্ত সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিলেন। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হল। সেই কর্মকর্তাকে পদচ্যুত করা হল এবং কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হল। চাণক্য সন্তুষ্ট হয়ে বললেন, আজ রাজা নয়, আইন জয়ী হয়েছে। এই ঘটনায় মানুষের আস্থা আরও বেড়ে গেল। তারা বুঝতে পারল, নতুন শাসনে ক্ষমতার চেয়ে ন্যায়বিচারের মূল্য বেশি। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যেতে লাগল। তদন্তের সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে উঠল। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নিরাপদে বাণিজ্য করতে আসতে লাগলেন। কৃষকের মাঠে ফলন বাড়ল। মানুষের জীবনে স্থিতি ফিরে এল। এক সন্ধ্যায় চন্দ্রগুপ্ত বললেন, গুরুদেব, এখন বুঝতে পারছি, একটি সাম্রাজ্যের আসল শক্তি তার সেনাবাহিনী নয়, তার সুশাসন। চাণক্য মৃদু হেসে বললেন, ঠিক তাই। যে রাজ্যে মানুষ নিরাপদে ঘুমাতে পারে, সেই রাজ্যই প্রকৃত অর্থে শক্তিশালী। কিন্তু সামনে আরও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। একটি শক্তিশালী সাম্রাজ্যকে বাইরের শত্রুদের থেকেও রক্ষা করতে হবে। পরবর্তী পর্বে আমরা জানব, কিভাবে চাণক্য সীমান্ত নিরাপত্তা, কূটনীতি এবং প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে মৌর্য সাম্রাজ্যকে আরও শক্তিশালী করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন। সুশাসনই একটি দেশের প্রকৃত শক্তি। দেখা হবে পরবর্তী পর্বে।